আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হচ্ছে নিবন্ধনের সার্কুলার এখন আসতেছে না। ধৈর্যের বাঁধ পরিপূর্ণভাবে ভেঙে গেছে। যারা প্রিপারেশন নিতেছে, পড়তে মানে একটা রেজাল্ট তো আসতেছে না। এইজন্য অনেকে আরকি হতাশ। ইনশাআল্লাহ অতি শীঘ্রই দিয়ে দিবে। বলতেছি প্রত্যেক ভিডিওতে দিয়ে দিবে। কখন যে দিবে এটা সিওর নাই। আচ্ছা যাক, এখন আমরা যারা ইসলামের ইতিহাস থেকে প্রিপারেশন নিব ইনশাআল্লাহ, আপনারা করবেন কি ১৮ তম নিবন্ধনের যে সিলেবাসটা, এই সিলেবাসটা হচ্ছে প্রিন্ট আউট করবেন। আমি এটা আমার ইয়াতে পোস্টে দেওয়া আছে। আমার এই ইউটিউব চ্যানেলের পোস্টে দেওয়া আছে। ওখান থেকে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপরে একটা টেবিলের সামনে চিপকাবেন। ওখান থেকে ধরে টপিক গুলা পড়বেন। আর যাদের এখনো আপনারা বই সংগ্রহ করেন নাই, যাদের পিডিএফ বই লাগবে আমার সাথে যোগাযোগ করুন। একদম স্বল্প মূল্যে মাত্র ৳৫০ তে বইটা আপনারা নিয়া এটা পড়েন। ঠিক আছে? আর হচ্ছে এটা যত তাড়াতাড়ি পসিবল আরকি যে এটা কোর্সটা শেষ করে ফেলেন। কারণ পরবর্তীতে সার্কুলার দেওয়ার পর আই থিংক বেশি সময় দিবে না এক্সামের জন্যে। তাড়াতাড়ি এক্সাম হয়ে যাবে। আশা করা যায় আরকি। আর হচ্ছে WhatsApp এ একটা গ্রুপ খুলবো। এই গ্রুপের মধ্যে আপনার ২-৩ দিন অন্তর পরীক্ষা নেওয়ার একটা প্ল্যান করতেছি ইনশাআল্লাহ। স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিব আমি নিজে। স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিব। এই টপিকের উপরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই বেসিসে যারা হচ্ছে WhatsApp এ ক্লাস মানে WhatsApp এ এড হইতে চান, WhatsApp লিংক দেওয়া থাকবে। এই হচ্ছে নাম্বার। এই নাম্বারে আপনি যোগাযোগ করে WhatsApp গ্রুপে এড হয়ে যান ইনশাআল্লাহ। আচ্ছা চলুন কথা না বেরিয়ে শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে ভারতে মুসলমানদের ইতিহাস। এটা টপিকগুলো আমি লেখা রাখছি। মানে কোন টপিক ধরে আপনারা পড়বেন। এই যে ফার্স্টে হচ্ছে ভারতে প্রাক মুসলিমদের মুসলিম প্রেক্ষাপট মানে মুসলমানদের আগমনের আগে ভারতের অবস্থা কেমন ছিল? মানে ভারতের অবস্থা টোটালি নাজেহাল ছিল। ভারতে আপনার মানে হিন্দু, বৌদ্ধ এই মানে হিন্দু ধর্মের সনাতন ধর্মের প্রাদুর্ভাবটা বেশি ছিল আরকি। তো সমাজের মধ্যে হিন্দুদের মধ্যে ৪ টা ভাগ ছিল। একটা হচ্ছে আপনার ব্রাহ্মণ, তারপরে হচ্ছে বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। সো এই ভাগগুলা ছিল। যারা ব্রাহ্মণ ছিল ওরা সমাজের উচ্চ স্তরে বসবাস করতো আরকি। আর যারা হচ্ছে ক্ষত্রিয় বা হচ্ছে যে আপনার এদেরকে মূল্যায়নই করতো না। এরা সমাজে মানে খুব অবহেলিত ছিল। ইভেন মানে এমন হইতো যে এদের কর দিতে হইতো। মানে এদেরকে মানুষ বলেই মূল্যায়ন করা হইতো না। এই ইতিহাস আপনারা পড়বেন যে প্রাক ভারতে মুসলমানদের এ এ উম আগমনের প্রাক্কালের যে ইতিহাসটা, এই ইতিহাসটা পড়বেন। ওই সময় ছিল আপনার গুপ্ত বংশ, পাল বংশ, মৌর্য বংশ মানে ওদের রাজ ছিল আরকি। আচ্ছা, এরপরে হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের অবস্থা। এইটাই মানে এই অবস্থাটা কেমন ছিল? মুসলিম বিজয়ের পূর্বে ভারতের যে অবস্থাটা এটা কেমন ছিল? মানে কোন অবস্থাতে ছিল? আচ্ছা, এই ২ টা টপিক গেছে। এরপরে হচ্ছে আরবদের সিন্ধু বিজয়। মানে উমাইয়া খলিফা ও খলিফা ওয়ালিদ, খালেদ বিন ওয়ালিদ উনার নেতৃত্বে মানে হাজ্জাজ বিন ইউসুফের ইয়াতে উনি ছিল গভর্নর। তো উনার এ এ আরবের কিছু শত্রু গিয়া পালাইছিল যে রাজা দাহির, সিন্ধুর যে রাজা ছিল ওর অঞ্চলে। তো এই ব্যাপারটা নিয়া মোহাম্মদ বিন কাসিম হচ্ছে এই সিন্ধু অভিযান করে। রাজা দাহিরের এলাকাটা দাবল যে এলাকাটা দেবল। সো এই অঞ্চলটা আরকি এই যে বিজয় করে মোহাম্মদ বিন কাসিম। সো এই তখন মোহাম্মদ বিন কাসিম ইয়া সালে এই ৭১২ সালের দিকে আই থিংক হ্যাঁ ৭১২ সালের দিকে এই সিন্ধু বিজয় করে। তো ওইখান থেকে ১ম আরকি সিন্ধুতে ভারতের সিন্ধু অঞ্চলে মানে মুসলমানদের যে একটা উত্থানের ইতিহাস ওইখান থেকে শুরু হইছে। তো মোটামুটি ১-১৫০ বছরের মতো ছিল। পরবর্তীতে আস্তে এটা এরা ইয়া করে ফেলছে। মানে এদের প্রভাবটা আরকি ঐরকম ভাবে বিস্তার করতে পারে নাই। এরপরে হচ্ছে সুলতান মাহমুদের ভারত আক্রমণ। সুলতান মাহমুদ ছিল হচ্ছে গজনি বংশের প্রতিষ্ঠাতা। সুলতান মোহাম্মদ গজনি। সো উনি ভারতে মোটামুটি ১৭ বার আরকি আক্রমণ করছিল। সো এই ১৭ বার আক্রমণ করার পরে পরবর্তীতে উনি ভারতে আরকি গজনি বংশটা স্থায়ী করে। তো উনিও মানে উনার গজনি বংশটা পুরোপুরিভাবে মানে ইয়া করতে পারে নাই। উনার পরবর্তীতে যে উনার যে সন্তানরা ছিল ওরা একে অন্যের সাথে কলহ করে আরকি এর যে রাজ্যটা পরিপূর্ণভাবে বিস্তার করতে পারে নাই। পরবর্তীতে এই মোহাম্মদ ঘুরি আরকি এই যে ১১৭৫ সাল থেকে আরকি ওদের গজনি বংশের উপরে আক্রমণ করা শুরু করে। পরবর্তীতে উনি হচ্ছে ইয়া সালের দিকে যে
1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে আর কি ক্ষমতা মানে ক্ষমতা নেয় এদের কাছ থেকে। কাদের কাছ থেকে ক্ষমতা নেয়? এই যে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের কাছ থেকে আর কি ভারতের যে ইয়াটা ছিল, ক্ষমতাটা ছিল, এম, এম, এই যে সুলতান মাহমুদের যে গজনি বংশটা, এই গজনি বংশর ইয়াতে এই যে হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান এদের এদের ক্ষমতা এরা নেই। তার পরবর্তীতে পৃথ্বীরাজ চৌহানের কাছ থেকে 1192 সালে 92 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি আর কি তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে এই ক্ষমতাটা মানে সে এটা হস্তান্তর করে, এটা নেই। আচ্ছা, আর পরপর তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, ওইটাতে এই যে পৃথ্বীরাজ চৌহানের কাছে এই যে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল আর কি। পরবর্তীতে মোহাম্মদ ঘুরি আফগানিস্তানে 1206 সালের দিকে যে আততায়ীদের হাতে উনি নিহত হয়েছে আর কি। ওনার আক্রমণ মানে উনি নিহত হয়েছে। সো উনার উনার স্থলাভিষিক্ত পরবর্তীতে আর কি ওই ওই জায়গাতে আর কি কেউ এটা মানে পরিপূর্ণভাবে শাসনটা ইয়া করতে পারে নাই। তবে ভারতের দিল্লিতে ভারতের দিল্লিতে কুতুবুদ্দিন আইবেক ওনার যে ওনার স্থলাভিষিক্ত হয়ে বা ওনার ইয়াতেই আর কি কুতুবুদ্দিন আইবেক 1206 সালে ভারতের দিল্লিতে যে সালতানাত বংশ, মুসলিম সালতানাত, এই সালতানাত বংশ প্রতিষ্ঠা করে, যেটা মোটামুটি 320 বছরের মতো স্থায়ী ছিল। এই সালতানাত বংশটা 320 বছরের মতো স্থায়ী ছিল। সো কুতুবুদ্দিন আইবেক হচ্ছে 1206 সালে এই সালতানাত বংশ প্রতিষ্ঠা করে। মোটামুটি এই এই বংশে 11 জনের মতো মানে খুব দিগ্বিজয় আর কি খলিফা ছিল আর কি, যাদের ব্যাপারে ইতিহাস এখনো আর কি মানে ইতিহাস পর্যালোচনা করলে এদের ব্যাপারে জানা যায়। আচ্ছা, এই কুতুবুদ্দিন আইবেক উনি আমরা এই টপিক গুলো পড়বো যে কুতুবুদ্দিন আইবেক কি উনার জীবদ্দশায় কি করছিল আর কি, উনি উনি মানে কিভাবে রাজ্য বিস্তার করছিল, উনার জীবদ্দশায় কি কি হয়েছে, আর হচ্ছে এই যে সুলতান মাহমুদ থেকে পড়বো উনার জীবদ্দশায় উনি কি কি করছে, উনি কি কি নির্মাণ করছে, কি কি মসজিদ গুলো বানাইছে, আর মোহাম্মদ ঘুরিও উনিও কি কি করছে, উনার জীবদ্দশায় কি কি করছে, এবং উনার জীবদ্দশায় ভারতে কোন কোন ফকিহরা আসছে বা কোন কোন দার্শনিকরা আসছে, কোন কোন বইগুলা লেখা হয়েছে, এই টপিক গুলা ওনাদের ইয়া থেকে আমরা পড়বো। আর হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের সময় যে ভারতে কুতুব মিনার, এই কুতুব মিনারটা নির্মাণের যে কাজ শুরু করছিলেন কুতুবুদ্দিন আইবেক, যেটা উনি শেষ করে যেতে পারেন না, উনি 1210 সালে ইন্তিকাল করছেন, মারা গেছেন। পরবর্তীতে এই শামসুদ্দিন ইলতুৎমিশ যে উনি এই কুতুব মিনারের দায়িত্ব মানে কাজটা আর কি উনি পরিসমাপ্তি ঘটায়। ইলতুৎমিশের আর কি 1212 থেকে 1236 সাল পর্যন্ত উনি ক্ষমতা ছিলেন আর কি। পরবর্তীতে এই দিল্লির সালতানাতে মোটামুটি 5টা বংশ রাজত্ব করছে। দিল্লির সালতানাতে 5টা বংশ এই রাজত্ব করছে। প্রথম হচ্ছে মানে মামলুক বংশ, মানে যেটা ধাস বংশ বলা হয়। এই মামলুক বংশের প্রতিষ্ঠাতা ছিল তো কুতুবুদ্দিন আইবেক আমরা জানি। এরপর হচ্ছে খলজি বংশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিল জালালউদ্দিন খলজি, কিন্তু এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজিকে আর কি মারাইছে যে কোনো ভাবে। তো এই খলজি বংশের অনেক অবদান আছে ইতিহাসে। তো এই বলা হয় যে সালতানাত বংশের যতগুলা সুলতান ছিল, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিল হচ্ছে এই যে আলাউদ্দিন খলজি। যে উনার সময় মানে মূল্য নির্ধারণ বা এরকম একটা আর কি কাজ হয়েছিল যে উনি কি এটাই পড়বো যে খলজি বংশের মধ্যে জালালউদ্দিন খলজি আর আলাউদ্দিন খলজির কাজ বা এদের রাজ্য সম্প্রসারণ। আর হচ্ছে তুগলক বংশ, যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার গিয়াসউদ্দিন তুগলক। আর খলজি বংশের আমরা এটা এটা অল্টার করে ফেলবো যে মামলুক বংশের মধ্যে একজন ছিল আপনার এই যে গিয়াসউদ্দিন বলমন, আর হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। এটা আমরা মানে প্যাস প্যাস লাগাইবো না। আচ্ছা, এই তুগলক বংশের মধ্যে আরো মানে প্রতিষ্ঠাতারা ছিল বা এরকম এদের কৃতিত্বগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে লুদি বংশ। তো লুদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহালুল লুদি। আর লুদি বংশের সর্বশ্রেষ্ঠ মানে সর্বশেষ যে ছিল যে শাসক ছিল হচ্ছে ইব্রাহিম লোদি। যে ইব্রাহিম লোদি এই দিল্লির সালতানাত যে 320 বছরের মতো দিল্লির সালতানাত বংশটা ছিল, এই দিল্লির সালতানাত বংশের পরিসমাপ্তি ঘটায় এই ইব্রাহিম লোদির মাধ্যমেই। যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা, ওনার সাথে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে যে ইব্রাহিম লোদির সাথে ওনার যুদ্ধ হয়। আর এই ইব্রাহিম লোদি এই মুঘল সম্রাট যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হয়ে দিল্লির সালতানাতের পরিসমাপ্তি ঘটায়। এই হচ্ছে মোটামুটি একটা মানে একটা মোটামুটি একটা ইতিহাস আর কি বললাম।
এই যেই টপিক গুলো আছে এখানে, এই টপিক গুলো ধরে ধরে যদি আপনারা পড়েন ইনশাল্লাহ এটা থেকে 100% কমন আসবেই আসবে। সবগুলা পড়ার দরকার নাই, এই টপিক গুলা পড়লেই মোটামুটি হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এখন তো আপনারা মানে খুব তাড়াতাড়ি এটা বুঝা করে ফেলছেন, যে শুনে ফেলছেন যে এই একটা মানে সামগ্রিক একটা ইতিহাস আর কি। তো এটা পড়া খুব কষ্ট, একটু কষ্ট করে পড়ে নিবেন। আর যাদের ম্যাটেরিয়ালস দরকার এই টপিকের উপরে ম্যাটেরিয়ালস, আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে অ্যাড হন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। আর এটাই মানে পরীক্ষার গ্রুপের মধ্যে এড হওয়ার জন্য একটু ফি নিবো আরকি। এটাও সিউর না। তবে আমার কাছ থেকে যদি বই সংগ্রহ করেন পিডিএফটা, আমি যে বই থেকে আরকি আপনাদেরকে ইয়া করতেছি, ইনফরমেশন গুলো দিতেছি, এই বইটা সংগ্রহ করতে পারবেন অনলি ৳50। অনলি ৳50। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।